প্রথমে যখন দাঁড়িয়ে রাখা শুরু করলাম, দুশ্চিন্তা আফসোস কই থেকে সবার আগে ফিল করলাম আমরা ঘরের ভিতর থেকে। মুসলিম মধ্যবিত্ত যখন শিক্ষিত হইল, তারা যখন কিছু নেতৃত্বস্থানীয় পজিশনে গেল, তখন তারা এমন কাজ করলো যেটা মুসলিম মধ্যবিত্ত স্বার্থকে প্রতিনিধিত্ব করে না। আপনাকে সোসাইটিতে ভিক্টিমাইজ করা হয়েছে, আপনার প্যারেন্টসদের মাথায় ওইটা আছে। সুতরাং আপনি যখন ওই সিম্বলগুলো ক্যারি করেন, তারা ভয় পায়। তুমি এটা ক্যারি করছো, তুমি তো সোসাইটি থেকে অপ্রেসড হবে। পশ্চিম যখন উপনিবেশ স্থাপন করা শুরু করে, ওরা বুঝতে পারে শুধু অস্ত্র দিয়ে একটা কমিউনিটিকে ধরে রাখা যায় না, মাইন্ড চেঞ্জ করতে হয়। আধুনিকতার সর্বময়বাদী, এটা অন্যরে গিলে খাওয়া ছাড়া টিকে থাকতে পারে না। আমরা সেই বর্ণবাদ যেটা ছিল, সেটাকে আমি নিজে আত্মস্থ করে ফেলছি। আমি আমার আশেপাশের মানুষকে, আমার সাথে মতের মিল না হোক অথবা লেবাসের কোনো পার্টিকুলার পয়েন্ট মিল না হোক, আমি সেই টার্ম ইউজ করি যেগুলো আমাকে অ্যাজ আ কমিউনিটি দমন করতে ব্যবহার করা হয়েছে। আব্দুল আল মাসুদ খুব সুন্দর করে কিছু বিষয় বলে গেলেন। নিজ ভূমে পরবাসীর মতো আমরা থাকি, এবং আইডিয়াটা প্রবাবলি ফর দ্য লাস্ট 16 or 17 years উই আর ফেসিং ব্রুটালি, রাইট? ইসলামোফোবিয়া শব্দটা আমরা মোটামুটি 1-2 বছরে সবাই শুনছি। কে শুনি নাই একটু হাত তুলি। ভেরি গুড, সমস্যা। মোটামুটি বছর 2 যাবত আমরা কিন্তু এটা শুনতেছি, তাই না? এটার মিনিং নিয়েও অনেক অনেক কথা বলেন, একাডেমিক টপিক তো। তো আমি একেবারে আমার আপনার জীবনের সাথে রিলেভেন্ট কয়েকটা বিষয় একটু শেয়ার করি। আমার আলোচনার টপিক হচ্ছে ইসলামোফোবিয়া ঘরে বাইরে। তো আমি যখন ঘর বলবো আর বাইর বলবো, একটা ডিফাইন করতে হয় যে ঘর বলতে আমি কী বুঝাচ্ছি, বাহির বলতে আমি কী বুঝাচ্ছি, রাইট? ঘর মানে আপনার লিটারেল ঘর। এখানে আমরা যারা আছি, বিশেষ করে আমরা যারা জেনারেল এডুকেশন ব্যাকগ্রাউন্ডে, প্রথমে যখন দাঁড়িয়ে রাখা শুরু করলাম, মানে দুশ্চিন্তা আফসোস কই থেকে সবার আগে দেখা মানে ফিল করলাম আমরা ঘরের ভিতর থেকে। আমার আপনার বোন আছে বা আপনার পরিচিত কেউ আছে, তিনি যখন স্কার্ফ শুরু করলেন পরা বা বোরকা পরা শুরু করলেন, সবার আগে কার থেকে ভর্ৎসনা পাওয়া লাগছে? ফ্যামিলি থেকে। তার বাবা নিজেও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে গিয়েই পড়েন, মাও পর্দা করেন। কিন্তু একজন ইয়াং ফিমেল ইন দিস রিজিয়ন, তিনি যখন খুব বেসিক এক্সপ্রেশন অফ ইসলাম, রাইট, খুব বেসিক এক্সপ্রেশন না, ওই বামপন্থীরাও তো দাঁড়িয়ে রাখে। দ্য প্রবলেম ইজ অর দ্য ওয়ার ইজ বিটুইন দ্য আইডিয়াস। ওকে, কি বলা হয় আমাদের সচরাচর? একটা শব্দ আপনারা জানেন, আমি ওদিক যাই না। বলা হয় যে আমরা অসামাজিক হয়ে যাচ্ছি। অনেকে শুনছি, আমি অনেক শুনছি ভাই। আর কমনলি কি শুনছি? বিয়ের জন্য তো তোরে কেউ মেয়ে দিবে না। আর ওইটা তো আছেই। শিবির, জঙ্গি, জামাত, রাজাকার, অনেক কিছু শুনছি আমরা, তাই না? আচ্ছা, আপনার বাবা আপনার মা তারা তো বেসিক যে এক্সপ্রেশনটা ইসলামের, এটা ক্যারি করতেছে। তারপরও আপনি ক্যারি করতে চাইলে এই কনসেপশনটা কেন আসে? আপনারা যারা সোশ্যোলজি পড়েন, আমি মাফ চেয়ে নিচ্ছি আগেই, যদি এখানে সোশ্যোলজির কেউ থাকেন, হিস্ট্রির কেউ থাকেন বা অ্যানথ্রোপোলজির কেউ থাকেন। আমি পেশাগতভাবে চিকিৎসক। এখন যে আলোচনা করতেছি এটা আমার নিজের পড়া থেকে। আপনি হয়তো আমার চেয়ে আরও ভালো জানেন, আমি আশা করি আপনি ভালো জানেন। রেসিজমের কয়েকটা টাইপ আছে। আমাদের উস্তাদ আব্দুল আল মাসুদ হাফিজুল্লাহ উনি বলে গেলেন যে মুসলিম মধ্যবিত্ত যখন শিক্ষিত হইল, তারা যখন কিছু নেতৃত্বস্থানীয় পজিশনে গেল, তখন তারা এমন কাজ করলো যেটা মুসলিম মধ্যবিত্তের স্বার্থকে প্রতিনিধিত্ব করে না। কেন করে না, সেই প্রশ্নের উত্তরে আমরা আসবো। 2 নাম্বার ঘর, সেটা হচ্ছে আপনার মহল্লা, আপনার স্কুল, কলেজ বলি নাই, বলা উচিত যদিও, সব জায়গাতে আমরা পরবাসী। তো ভাই এখানে যারা আছেন, কত সংবাদ পাইছি না আমরা, স্কুলে বোরকা পড়ছে বলে আমাদের বোনকে হেনস্থা করা হয়েছে। সনাতনী নামধারী কেউ খুব নোংরা ছবির মেয়ের সাথেও তুলনা করছে, আমরা পড়ছি না? আমরা কষ্ট পাইছি, বুকে রক্তক্ষরণ হয়েছে, সমাধান পাইনি। দাড়ির কারণে কত ঝামেলা হয়েছে আমাদের স্কুলে। আমি মাফ চাই নটরডেমের যদি কেউ থাকেন, নটরডেমের মনোগ্রামে ক্রুশ আছে। কেউ সাম্প্রদায়িক বলছেন একবারও? বলছেন? সরস্বতী পূজা আমরা যারা সরকারি ইউনিভার্সিটিতে পড়ছি, মেডিকেল কলেজ যাই বলেন, আমি সরস্বতী পূজায় যাই নাই দেখে আই ওয়াজ বিং সার্চড। ও আসে নাই কেন? ও কি শিবির করে?
এটাকে আমরা কিন্তু কেউ সাম্প্রদায়িকতা বলি না, রাইট? প্রশ্ন হচ্ছে কেন বলি না? আপনার প্রতিষ্ঠানে আপনি ভিজিবলি জিনোফোবিয়ার শিকার, আপনাকে একটা অদ্ভুত বহিরাগত বলে ট্রিট করা হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা বিভাগ খুব প্রগতিশীল, দিল বোরকা নিষিদ্ধ করে। আরেক ডিপার্টমেন্টের টিচার ভাইবা নিতে গিয়ে বললো যে তুমি তো উগ্রবাদী, তুমি শোনো এত পর্দা করা লাগলে ইউনিভার্সিটিতে আসবা না, বাসায় বসে থাকো। এই কথা আমাদের ফ্যামিলি থেকে অনেকে বলে, যদিও টিচারের দোষ কি আর দিব। এই যে কিছুদিন আগে আমরা একটা অদ্ভুত নজিরবিহীন অভ্যুত্থান দেখলাম বাংলাদেশে। আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করি যারা জীবনের মায়া না করে এরকম বর্বর একটা শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন। অজস্র আমাদের মাদ্রাসার ভাইরা, ছাত্ররা, জেনারেল এডুকেশনের ছাত্ররা, কেউ জীবনে পরোয়া করেন নাই। তো এই অদ্ভুত ইভেন 4 তারিখ রাতেও উই ওয়ার নট স্যাঙ্গুইন যে there is something is going to happen. We were in fear that we are going to get another শাপলা. I was in fear. ইন্টারনেট বন্ধ হয়ে গেল, চালু হয়েছিল আবার বন্ধ হয়ে গেল, নানা জায়গা থেকে সংবাদ পাচ্ছি। আমি ভয় পাচ্ছিলাম যে another শাপলা is actually going to take place. Now this time the শাপলা is whole Dhaka in a massive scale. তো শিল্পকলা একাডেমির প্রধান, খুব আলোচনা হইল কথাটা নিয়ে। উনি কি বললেন? জামাতকে বললেন যে আসো ডায়লগ করি। সেকুলারিজমের ডায়লগ বড় অদ্ভুত। আসো ডায়লগ করি। কি ডায়লগ? 2024-এ এসে মেয়েদেরকে বোরকা কেন পরতে হবে? মানে বোরকা পরে এত অফেন্সিভ একটা কাজ যে এইটার জন্য আরেকজনকে এসে কৈফিয়ত দেওয়া লাগবে যে এই জন্য বোরকা পরা লাগে। আমি একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে তখন। আপনি দেখবেন বামপন্থীরা সিঁদুর বা শাখা এটাকে পুরুষতান্ত্রিকতার চিহ্ন বলে টুকটাক লেখালেখি করছে। বেশি লেখালেখি করতে পারে না, আবার ওই যে সাম্প্রদায়িক ট্যাগ খেয়ে যায়, এই জন্য ভয় লাগে তো ওদের, তাই না? ওরা ট্যাগ দিয়ে অভ্যস্ত, খেয়ে তো অভ্যস্ত না। তো উনি যদি বলতো, কোনো একটা ঐক্য পরিষদের নেতাকে ডাকলো বা কোনো মহাজোটের নেতাকে ডাকলেন, বললেন 2024-এ এসেও কেন একজন নারীকে সিঁদুরের শাখা পড়তে হবে? এটা তো পুরুষতান্ত্রিকতার চিহ্ন। কি অবস্থা হইতো দেশে? উনাটাও যাইতো, নজরুল সাহেবও যাইতো। দুইটা জায়গা আমি চিহ্নিত করলাম, একটা আপনার ঘর আর একটা আপনার সোসাইটি। দুইটাকে আমি ঘর বলছি। এখন ঘরের এই ইমপ্রেশনটা আসলে সোসাইটি থেকে এক্সটেন্ড করে। আপনি দেখবেন রেশিয়াল স্টাডি এগুলোতে ইন্টারনালাইজড রেসিজম বলে একটা কথা আছে। ধরেন আপনাকে সোসাইটিতে ভিক্টিমাইজ করা হয়েছে, আপনার প্যারেন্টসদের মাথায় ওইটা আছে, সুতরাং আপনি যখন ওই সিম্বলগুলো ক্যারি করেন তারা ভয় পায় যে তুমি এটা ক্যারি করছো, তুমি তো সোসাইটি থেকে অপ্রেসড হবা। কারো 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 জন্য এটা শুধু ভয় থাকে না, দে ইনজেস্ট দ্য রেসিজম ইটসেলফ। তারা ওই রেসিজমটা নিজে গিলে ফেলে এবং তারা সেটা টর্চ বিয়ারার হয়ে যায়। আমরা এখানে অনেকেই আছি হয়তো যেটা সাক্ষী। বাহিরেরও দুইটা জায়গা আছে, একটা হচ্ছে রাষ্ট্র। উস্তাদ আবদুল্লাহ মাসুদ বলতেছিলেন বাঙালি, তাই না? আমার পরবর্তীতে আসিফ ভাই উনিও এই বিষয়ে আপনার সাথে বিস্তারিত বলবেন, আমি বিস্তারিত যাব না। তুমি কে আমি কে, আমি এই গতকাল উত্তরা দিয়ে আসতেছিলাম, তখন আপনারা দেখবেন ওখানে একটা ঈদগাহ মাঠ আছে। উত্তরা এটা আমার সেক্টর মনে থাকে না, যেটাই হোক, রাজলক্ষ্মীর দিকে যাইতে একটা ঈদগাহ মাঠ আছে, ওখানে কাবাবের একটা দোকান আছে। এর আগে এই প্রথম আমি পেন্টিংটা দেখলাম, দেয়াল লিখন, তুমি কে আমি কে, রাজাকার লিখে কাটছে, কেটে বাঙালি লিখছে। অ্যান্ড আই ওয়াজ সেইং ফ্যাসিজম ইজ অ্যাকচুয়ালি কামিং ব্যাক। কেন এটা আমি বললাম? দেখেন, বাঙালি যখন নিজেকে কল্পনা করছে, কীভাবে কল্পনা করছে এইটা বোঝার জন্য আমাদের একটু পিছে ফিরতে হবে। একটু পিছে চলেন, আমরা একটু ইতিহাসে পিছে চলে যাই। ব্রিটিশ উপনিবেশের সময় সিরাজউদ্দৌলা শেষ স্বাধীন নবাব ছিলেন, যে আলীবর্দী বর্গীদের পরাজিত করলো, বাংলাকে অত্যাচার থেকে মুক্ত করলো। মীর জাফর, স্যার জাফর না মীর জাফর, তাও মীর জাফরের একটা ক্রেডিট ছিল, বাকি জনের তো সেটাও নেই। এনিওয়ে,
সেই মির্জাফর অ্যান্ড আদার্স উমিচাঁদ রায় বল্লভ অনেকে ছিলেন, আমরা শুধু মির্জাফরের নামটা মনে রাখি, এইটাও ওয়ান সর্ট অফ জেনোফোবিয়া, আর কারো নাম মনে আছে আমাদের? মনে হয় যে ও বেচারা একাই ছিল। আচ্ছা, তো আমরা স্বাধীনতা হারাইলাম, যদিও ওই সময় স্বাধীনতা শব্দটা এখনকার স্বাধীনতা মিনিং ছিল না। উপনিবেশ তৈরি হইল, তো স্বাভাবিকভাবে আপনার ঘর থেকে আমি সম্পদ ছিনাই নিছি, আপনাকে ঘর থেকে বের করে দিছি, আপনি আন্দোলন করবেন না? আপনি বলবেন এই ঘর আমার ঘর ফিরে দাও। ইনিশিয়াল টাইমে ব্রিটিশ অপারেশনের এগেনস্টে একের পর এক যে রিভোল্টগুলো হইতো, সেটা কারা করতেন? মুসলিমরা, কৃষকরা পর্যন্ত করছেন। তিতুমির কৃষকদের নিয়ে আন্দোলন করছেন, হিন্দু কৃষকও ছিল। তারা এটাকে বললো ওয়াহাবি আন্দোলন। দেখেন, রেসিজমটা কমন, ট্যাগটা ডিফারেন্ট। রেসিজমটা কমন, কিন্তু ট্যাগ আপনি দিচ্ছেন ডিফারেন্ট। আমেরিকাতে নিগ্রোরা যখন অ্যাসিমিলেট হচ্ছে, কারণ আমেরিকাতে নিগ্রোরা আসছে দাস হিসেবে, অ্যাসিমিলেট হচ্ছে, তখন তাদের এগেনস্টে সাদাদের কি শুরু হইল? দুশ্চিন্তা শুরু হইল। এখনও আছে এটা। তো তারা কি করলো? ওই সময় ছিনতাই হইতো। আপনারা বইপত্র পড়লে দেখবেন মাগার বলতো, ব্ল্যাক মাগার। তো এখন যেমন মুসলমান কেউ ভিজিবল হইলেই জামাত, রাজাকার, জঙ্গি বলে দেয়, তখন তাদের মাগার বলা হইতো, ব্ল্যাক মাগার, যে কালো দেখলেই সে মাগার, ছিনতাইকারী। স্টেটের অ্যাপারেটাস ওদেরকে যেখানে পাইতো ধরে নিয়ে যাইতো। তো একের পর এক রিভোল্ট হচ্ছে ব্রিটিশ রাজের বিরুদ্ধে। তখন ব্রিটিশরা কারা টেনে নিবে? হিন্দু এলিট ক্লাস, তাদের টেনে নিল। তো তারা কয়েকটা কাজ করছে মুসলমানদের উৎখাত করতে। এই ক্ষেত্রে নেপোলিয়নের একটা ঘটনা প্রাসঙ্গিক, আমি ওইখানে জাস্ট ব্রিফটা বলি যে পশ্চিম যখন উপনিবেশ স্থাপন করা শুরু করে, ওরা বুঝতে পারে শুধু অস্ত্র দিয়ে একটা কমিউনিটিকে ধরে রাখা যায় না, মাইন্ড চেঞ্জ করতে হয়। এখানে কিন্তু ওরিয়েন্টালিজমের আইডিয়াটা আসতেছে। তো তারা যেটা করলো, কয়েকটা কাজ করছে। ফার্স্টে ফার্সিটা তারা উঠায় দিল সরকারি ভাষা হিসেবে। তখন চলে আসলো হচ্ছে ইংলিশ। তো এলিট হিন্দু ক্লাস তারা ইংলিশ শেখা শুরু করলো। তখন ইউরোপে আবার আর্যবাদের একটা গুঞ্জন, উৎসাহ দেখা যাচ্ছে। তারা এই দেশে এসে যে কাজটা করলেন, বাংলা ভাষাটার প্রথম ব্যাকরণ কে লিখছে? উনি কি বাঙালি? উনি কেন লিখছে ভাই? আপনি শত্রুকে কন্ট্রোল করতে হলে আপনার শত্রুর ভাষা জানতে হবে। কন্ট্রোল ফর কন্ট্রোল। তো উনি তখন কি করলো, বাংলার যেটা নর্মাল ফ্লো কয়েকটা শতাব্দী ধরে ডেভেলপ করছে সুলতানি আমল থেকে নিয়ে, হিন্দু মুসলমান সবাই সে আরবি ফার্সি মিক্সড, মানে কলিকুয়াল বাংলায় কথা বলতো। এলিটরা আবার একটু ভিন্ন বাংলায় বলতো। তারা এটাকে চেঞ্জ করা শুরু করে। তাহলে একে তো কী করলো, ফার্সি বের করে দিল, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলো। এখন ল্যাঙ্গুয়েজ খুব স্ট্রং একটা জিনিস। আপনি যে ভাষায় কথা বলেন সেই ভাষায় আপনার মনন গড়ে ওঠে, রাইট? চিরস্থায়ী বন্দোবস্ত করে একদম গরিব করে ফেললো। পরবর্তীতে যেটা হইলো, বেঙ্গল রেনেসা নামের একটা মুভমেন্টের সূচনা হলো। ওস্তাদ নিজে বলে গেছেন বেঙ্গল রেনেসা কী জিনিস ভাই? রেনেসা মানে প্রথম আলো, তাই না? কেউ কেউ বাকশালের আলো বলেন, ভুল না ঐতিহাসিকভাবে। তো এই প্রথম আলোটা কীভাবে আসলো? ইংরেজরা যখন আসছে তারা দেখলো এই ইতিহাস আমার গড়তে হবে। ওরা কি বলে, ডাজন্ট ম্যাটার, আমার শাসন ক্ষমতা চালানোর জন্য কি করতে হবে? একটা হিস্ট্রি দাঁড় করাইতে হবে, জ্ঞান কাণ্ড। ওরিয়েন্টালিজম যে বলে, একটা জ্ঞান কাণ্ড খাড়া করাইতে হবে। তারা ভারতবর্ষের ইতিহাসে 3 ভাগ করলো, হিন্দু যুগ, মুসলিম যুগ, ব্রিটিশ যুগ। হিন্দু যুগ হচ্ছে ঐতিহ্যের যুগ, খালি ঐতিহ্যর ঐতিহ্য। মুসলিম যুগ হচ্ছে আক্রমণের যুগ, সবাই সে ভেঙে চুরে ওরা নিয়ে গেছে। ব্রিটিশ যুগ হলো উদ্ধারের যুগ আর আলোর যুগ। আপনি দেখবেন হাউ ফ্যাসিজম ওয়ার্কস নামে একটা বই আছে, সম্ভবত মার্কিন একজন প্রফেসরের লেখা, আমার নামটা এক্স্যাক্টলি খেয়াল নাই, পড়তেছিলাম বইটা ওই দিন। তো উনি 10টা ক্যাটাগরি করছে, মানে ফ্যাসিজম ডেভেলপ করার পিছিয়ে 10টা পয়েন্ট উনি খুঁজে বের করছে। এর মধ্যে 1 নম্বর ছিল দ্য আইডিয়া অফ আ মিথিক্যাল পাস্ট, অতীত হারানো ঐতিহ্য, গৌরব। এই কল্পনাটা তৈরি করা হইলো। অথচ ব্রিটিশরা ভারতে আসার আগে ভারত বলে কোনো কনসেপ্টই ছিল না। ব্রিটিশরা ইন্ডিয়াতে এসে ইন্ডিয়া বলে কনসেপ্টটা আবিষ্কার করছে তার কন্ট্রোলের জন্য। সেই বয়ানটা বাঙালিরা নিল, তারা বলল যে না। এবং আচ্ছা বলেন তো ভাই, এখানে যারা আছেন, দ্বিজাতি তত্ত্ব কার দেওয়া? নেহেরু, সাভারকার, 2টা উত্তর আসছে। তার মানে আমাদের জিন্না, গুড।
গুড, মোটামুটি ভেরি গুড, মানে আপনারা টুকটাক পড়ার মধ্যে আছেন, এটা একটা গুড সাইন। মজার বিষয় হলো জিন্নার 50 বছর আগে দ্বিজাতি দত্ত যিনি বলে গেছেন হি ওয়াজ রাজনারায়ণ বসু অ্যান্ড নবগোপাল মিত্রা ফ্রম হিন্দু মেলা, এটা আমরা জানতাম না কেউ। এই আইডিয়াটা কেন আসলো? যে ব্রিটিশরাই তো ভাগ করে গেছে, তো ওই যে হিন্দু এদের মুসলমান, আমরা ব্রিটিশ, ওইটাকে অ্যাডাপ্ট করলো, ওই আলো গ্রহণ করলো কিসে? সে বললে ভাগ করলো যে এইটা হচ্ছে হিন্দু আর মুসলিম আলাদা জাতি। তারপর অনেকে বলছেন সাভারকার, হ্যাঁ উনিও ডেভেলপমেন্টে কাজ করছেন। জিন্না হচ্ছে শেষে ওইটাকে অ্যাডপ্ট করছেন, কারণ উনি দেখলেন যে কোনোভাবেই আর ওদের সাথে নেগোশিয়েট করা যাচ্ছে না। বিমলানন্দ শাসমল কংগ্রেসের এক নেতার ছেলে, ওনার একটা বই আছে হাউ ইন্ডিয়া গট ডিভাইডেড, ভারত কীভাবে ভাগ হলো। উনি এখানে বলছেন ওনার মতে জিন্না শেষ পর্যন্ত চেষ্টা করছিলেন নাকি যাতে হারমোনি কোএক্সিস্ট করে থাকা যায়, কিন্তু হিন্দু এলিটসদের কারণে তারা পারেন নাই। আচ্ছা, দেশ ভাগ, দেশ ভাগ এটার জন্য দায়ী কে? আমরা কি শুনছি ছোটবেলা, আমরা পড়ছি না? কারা দায়ী? জিন্না দায়ী। আদিপাপ আমাদের এই উপমহাদেশে, এই ভূখণ্ডে মুসলমানের আদিপাপ হচ্ছে দেশভাগ, না? জয়া চ্যাটার্জি কেমব্রিজে একটা গবেষণাপত্র লিখে ফেললেন বেঙ্গল ডিভাইডেড নামে। উনি দেখাইলেন ঘটনা উল্টা, ঘটনা উল্টা। হিন্দু এলিট ক্লাস পাওয়ার শেয়ার করতে রাজি ছিল না মুসলমানদের সাথে। তারা বলছে এই জবনদের সাথে আমি পাওয়ার শেয়ার কেন করব? অ্যান্ড দ্যাট আলটিমেটলি লেড টু দ্য ডিভিশন অফ দেয়ার ওন কান্ট্রি। আলোচনা কমপ্লেক্স করবো না, আমি আছি কোথায়? কলোনিয়াল টাইমে, কীভাবে বেঙ্গল ন্যাশনালিজম ডেভেলপ করবো। তো তারা পশ্চিম থেকে কি ধার করলো? জাতির আইডিয়া ধার করলো, জ্ঞান বিজ্ঞান কিছু নিল, একই সাথে রেসিজমটাও নিয়ে নিল, যেটা আগেরই ঐতিহ্য। চতুর্বর্ণের প্রথা তো এই উপমহাদেশে বহুত আগে থেকে ছিল। তারপর মিক্স করে প্রথম আলো তৈরি হয়ে গেল। আচ্ছা, এই আলো যে তৈরি করলো কার সংস্কৃতি নিয়ে ভাই? তৈরি করছে কারা? হিন্দু এলিট। ওই হিন্দু এলিটের সংস্কৃতিতেই বাংলার প্রথম আলো তৈরি হইল। ওই আলোতে দলিতের কোনো জায়গা নাই, খ্রিস্টানেরও জায়গা নেই, মুসলমানের জায়গা তো নাই। উল্টা মুসলমান হলো এনিমি, ও বেটা আমাকে 600 বছর কোপাইছে খালি। এই মিথ তারা বিশ্বাস করলো। তো এইভাবে বেঙ্গল একটা আইডেন্টিটি তৈরি হইল। তারপর যখন পাওয়ার শেয়ারের সমস্যা তৈরি হইল, হিন্দু এলিট ক্লাস জমিদাররা তারা কি করলো? বিভিন্ন বিপ্লববাদী লোকজনকে প্যাট্রোনাইজ করা শুরু করলো। আপনি ভাবতেছেন বিপ্লবটা নিশ্চয়ই সেকুলারিজমে হয়েছে, মটোটা ছিল সেকুলার। অরবিন্দ ঘোষ উনি নিজেই বলছেন, একজন বিপ্লববাদী কর্মী ছিলেন। ওনার কথা ছিল এইটাতে মোটিভেশন ছিল মা কালী, তাদের ভাষ্যে। অর্থাৎ যারা ব্রিটিশ বিরোধী রেভলিউশনে কাজ করছেন হিন্দু ক্লাস থেকে, তাদের অন্তরে ছিল হিন্দু রিভাইভালিজম। অথচ আপনি ক্ষুদিরামকে প্রশংসা করেন, রিফাত রশিদের গালি দেন। রিফাত রশিদ তো বলছে আমি কালেমা পড়ছি, আমার ভয় নাই। আপনার খারাপ লাগে শুনতে। এই ক্ষুদিরাম যে বললেন আমি গীতা পড়ছি, আমার ভয় নেই, তাকে আপনি ইয়ার্কি করে বিপ্লবী বানায় দেন। তো এই যে আইডিয়াটা তৈরি হইল কলোনিয়াল টাইমে, দ্যাট ওয়াজ অ্যান এক্সক্লুশনারি আইডিয়া। তাহলে এই আইডিয়াতে অপর কে ছিল? আপনি, আমার সংস্কৃতি মুসলমান, আমরা ইন্ট্রুডার, বলে না ঘুষ ব্যাটে, বাইরে থেকে এসে চৈরা বসছে। আচ্ছা, তাহলে এখন আসেন, এই আলোটা কাদের থেকে নিছে? পশ্চিম থেকে নিছে না? আলোটা তো আমদানি করা নাকি? এখন বলবেন না এই ইউরোপ পশ্চিমের আলো হইলে হবে না, আলোটা বাংলার আলো হইতে হবে। আপনি ইসলাম আরব ইরানের হইলে হবে না, বাংলার হইতে হবে বললে খুব পশ কথাটা, বহুত খুব। কিন্তু আলো পশ্চিম থেকে নেবেন না বললে এবার একটা প্রবলেম আছে। তো এখানে মজার ব্যাপার আছে। আপনারা ওই ব্রিটিশ কলোনির সময় এখানে প্রশাসনিক কর্মকর্তা ছিলেন জন স্টুয়ার্ট মিলের বাবা, জেমস মিল। সেই হিস্ট্রি লিখল। জন স্টুয়ার্ট মিল এসে লিবারেলিজমের মোটামুটি ফাউন্ডিং ফাদারদের একজন। লং স্টোরি শর্ট, পশ্চিমে যে গণতন্ত্র, মানবতাবাদ, সেকুলারিজম ডেভেলপ করলো, তারা মানুষকে কতগুলো বর্গে ভাগ করছে। একটা হইল সভ্য, আরেকটা অসভ্য, বর্বর। তারা বলল একটা সেকুলার আর একটা ধর্ম,
এই ক্যাটাগরিগুলো করে তারা মানুষকে শুরুতেই ভাগ করছে। এখন স্বাভাবিক ভাই, আপনার বাসায় ধরেন আপনি অবস্থাপন্ন মানুষ, আপনার বাসায় একজন সাহায্যকারী কাজের লোক আছে, আপনি কি তারে আপনার মেয়ে যে কাপড় পরে সেটা পরান? আমি বলতেছি না এটা রেসিজম, এটা আমি বলতেছি না, বাট তখন ওরা বললো আমি তো সভ্য, তো বর্বর, তাহলে বর্বরের কাছে আপনি আলো নেবেন না? ও কি সারা জীবন এই অন্ধকারে রয়ে যাবে? এটাকে বলা হইল হোয়াইট ম্যানস বার্ডেন। তো তারা তখন এই নিজের কাঁধে মানুষকে সভ্য করার দায়িত্ব তুলে নিছে। কেমনে? নিজ দেশে কালো ব্ল্যাক যারা ছিল তাদেরকে দাস বানায়, বাইরের দেশে উপনিবেশ স্থাপন করে এবং সেখানে লুটপাট করে। এলিজাবেথ অ্যাঙ্কার প্রফেসর, ওনার একটা বই আছে আগলি ফ্রিডম, উনি এখানে স্বাধীনতার এই কদর্য রূপটা দেখাইতেছিলেন, যে স্বাধীনতা তার জন্ম থেকে একটা বৈপরীত্য নিয়ে তৈরি হয়েছে। যে মানুষগুলো স্বাধীনতার কথা বলে ওরা আসলে শ্বেত বা সাদাদের স্বাধীনতার কথা বলতো, আর ওই স্বাধীনতার কথা বলে তারা কালোদের দমন করতো নিজের দেশে, আর বাইরের দেশে গিয়া কলোনিয়ালিজম এস্টাবলিশ করছে। এই জায়গাতে আমি আলোচনা খেয়ে হারাইতে দিচ্ছি না। আমরা কইছিলাম, আমরা বলতেছিলাম ইসলামোফোবিয়া বাইরে থেকে আসলো কেমনে। একটা আমরা পাইছি আমাদের রাষ্ট্রীয় কাঠামো বাঙালি পরিচয়, সেটা যখন ফর্ম হয়েছে তারা যে কালচারাল আইডেন্টিটি নিছে সেইটা ছিল হিন্দুর, এলিট হিন্দুর আইডেন্টিটি, অ্যান্ড মুসলমান ছিল আদারওয়াইজড, অপর। আমরা এখন আসতেছি আমেরিকান রেভলিউশনে। আমেরিকান বিপ্লব হইল, তারা আমেরিকার জাতি ধারণা গঠন করলো। আচ্ছা, রাষ্ট্রের একটা অবয়ব থাকে না, সুরত, ওই যে ভাবমূর্তি বলে আর কি, শুনছি না? এই সুরত আপনাকে বলে আপনি কি আর আপনি কি নন, রাইট? সুরত তো এরকম, চেহারার উদ্দেশ্য তো এইটাই যে অমুক ব্যক্তি সে, অমুকজন সে নয়। তো আমেরিকা তার নিজের সুরতটা হাজির করলো তুর্কিদের ডেসপটিজমের বিপরীতে। এই শব্দটা আবার ফ্রেঞ্চ ফিলোসফারের দিকে চলে যায়, মন্টেস্কিউ। আমি আলোচনা আরও লম্বা ছোট করে দিচ্ছি। মন্টেস্কিউ উনি বলতেন যে আসলে ক্রিশ্চিয়ানিটি এই অ্যাডপ্ট করে নিছে সময়ের সাথে, ইভলভ করাটা, কিন্তু ইসলাম ওর মিডল ইস্টার্ন রিলিজিয়নগুলো এটা থেমে গেছে, ওরা অ্যাডপ্ট করে নিতে পারে নাই, ওরা স্থবির। খালি খ্রিস্ট ধর্মটা আলটিমেটলি অ্যাডপ্ট করে শেষমেশ আপনাকে অনেকগুলো আলো উপহার দিছে। আজকে আমরা কিন্তু আলাপ করতেছি ওই আলোর নিচে যে অন্ধকার থাকে সেটা নিয়ে আর কি। তো তারা আমেরিকা তার নিজের অবয়ব তৈরি করলো তুর্কিদের বিপরীতে, কারণ তুর্কিরা তখন উসমানী খিলাফতের পরিচালক ছিলেন। তাহলে চিন্তা করেন তো, আপনি কি জানেন বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের স্বাধীনতাপত্র কে লিখছে? সুব্রত রায় চৌধুরী। কোন বই থেকে লিখছে? মার্কিন কনস্টিটিউশন দেখি, জেনেসিস অফ বাংলাদেশ বইতে উনি এটা উল্লেখ করছে। তাহলে মার্কিনদের কাছে জাতি ধারণায় অপরকে, তুর্কি মানে মুসলমান। ভাই, একে তো বাঙালিতে আপনি অপর ছিলেনই, এখন আবার মার্কিনটাই না আপনার ডাবল অপর করে ফেলছে। এই দুইটা ধারা আমাদের সময়ে সবচেয়ে ভালোভাবে মিলছে শাহবাগে এসে, একেবারে ভাই সোনায় সোহাগা বলে না, সেভাবে মিলে গেছে। কারণ তখন আমেরিকা কমিউনিজমরে হারাইলো, রাশিয়া ভেঙে খান খান হয়ে গেল, আর বা আমরা সব মস্কো, পিকিং, নানা উপদল উপদল ভাগ হয়ে তখন চুরমার। তারপর আমেরিকার কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইল কে? ইসলাম। তো সে তখন 90-এর দশক থেকে কিন্তু সে গালফ ওয়ারে ইনভলভ ছিল। এর আগে থেকে তো ইসরায়েলের ওয়ার ক্রাইম সে কন্টিনিউয়াস সাপোর্ট করে যাচ্ছিল। তারপরে 9/11, ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ইভেন্ট ইন দ্য লাস্ট 50 years, দ্য লাস্ট সেঞ্চুরি। এর পরবর্তীতে আউটকাম কি হইল? সে ওয়ার অন টেররটাকে তার গ্লোবাল এজেন্ডা হিসেবে গ্রহণ করল। ওয়ার অন টেরর মানে কি ভাই বলেন তো কেউ একজন? আমি শিক্ষক মানুষ, তো এই প্রশ্ন করার বদ অভ্যাস আমার আছে। এই যে সুন্দর বাংলা বলছেন ভাই, থ্যাংক ইউ। প্রথম আলো বাংলা হয়েছে একদম। আরেকটা শব্দ আছে, সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ। হ্যাঁ, আচ্ছা, মজার বিষয় অন্য জায়গায়। আধুনিকতা সর্বময়বাদী, এটা অন্যরে গিলে খাওয়া ছাড়া টিকে থাকতে পারে না। কথাটা কঠিন। কি বললাম? মানবতাবাদ, সেকুলারিজম, জাতীয়তা, আধুনিকতার অফশোট না।
এটা সর্বময়বাদী, ও আপনাকে আপনার জায়গায় থাকতে দিবে না, আপনার গিলে খাবে। আমেরিকা তখন লিবারালিজমকে ছড়ায় দেওয়ার জন্য এবং সেফগার্ড করার জন্য যে মিলিটারিজমের আশ্রয় নেয়, সেটার নাম ছিল ওয়ার অন টেরর। আমি আমার বইতে একজন একাডেমিককে সাইট করছি, এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে তার নাম মনে পড়তেছে না। উনি নিজেই বলছেন যে এটা ছিল অ্যাকচুয়ালি অ্যাগ্রেসিভ লিবারালিজম এস্টাবলিশ করা থ্রু মিলিটারিজম, তো এটা চলতেছে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, রাইট? ইন দ্য মিন টাইম কী হইল? পিলখানা, ওয়ান অফ দ্য মোস্ট ট্র্যাজিক ইভেন্টস অফ আওয়ার কান্ট্রি সিন্স ইন্ডিপেন্ডেন্স কোট অ্যান্ড কোট, কারণ এটা নিয়ে আপনি ডিবেট করতে পারবেন। তো সেখানে কয়েক বছর আগে থেকে কিন্তু হচ্ছে যে মিলিটারির মধ্যে ইসলামিক মিলিটেন্সি ঢুকছে, এই প্রচার কিন্তু আমেরিকায় চলতেছিল। এরপরে আমরা দেখলাম পিলখানার একটা খুব মর্মান্তিক ঘটনা। তার ঠিক পরে আমরা ইন দ্য মিন টাইম ব্লগস্ফিয়ার, আমরা যারা 90s কিড, আমরা তখন ব্লগের উত্থান দেখলাম। আমি আমার বইতে মেনশন করছি যে এই যে নিউ এথিজম, মুক্ত চিন্তা, বিজ্ঞান মনস্কতা, দ্যাট ওয়াজ দি কালচারাল প্রজেক্ট অফ ওয়ার অন টেরর। খুব শান্তির বয়ান শোনায় না ওই মুক্ত চিন্তক যারা রয়েছেন? ইউ উইল ফাইন্ড রেফারেন্সেস, প্লেন্টি অফ রেফারেন্সেস হিয়ার। দে ওয়ার আর্ডেন্ট সাপোর্টার্স অফ মিলিটারি ইন্টারভেনশন। তারা সামরিক হামলার অত্যন্ত শক্ত সমর্থক ছিলেন। তো সামরিক হামলা নিশ্চয়ই শান্তি নাকি? প্রচণ্ড শান্তি হামলাতে। তো এরপর কি হইল? 2012 আসলো, কিছু ফেনোমেনা, আমি ডিটেল পলিটিক্যাল অ্যানালিসিস যাব না। 13 আসলো। 13তে কি হইল? 1-11 এর মধ্যে হয়ে গেছে। তো 13তে বাঙালি যে আবার সেই জাতীয়তাবাদ, সে গ্লোবাল একটা ফোর্স পাইল এটাকে মুসলিমদের এগেনস্টে ইউজ করার। এটা স্কেপগোট কে হইল? আমার আপনার ভাইয়েরা, বলির পাঠা বলে না, আমার আপনার ভাইয়েরা। আমরা অনেকে জানি। এখন অনেকে বলে না মব জাস্টিস ভালো না। 2013 আন্দোলন কী ছিল ভাই? আদালত থেকে তো রায় দিয়ে দিছিল। এরপরে যা হয়েছে ওটা তো মব জাস্টিস ছিল। তো সেই জায়গায় এসে মিলিত হয় আমেরিকার ওয়ার অন টেরর প্রজেক্ট আর বাঙালির যে চেহারা তৈরির রাজনীতি। সেখানে আপনি কে? উই আর আউটসাইডার। তারা তখন একটা ওয়েপন পায় এটাকে কি করার, এক্সিকিউট করার। এবং আমাদের বাংলাদেশের ইতিহাসে অন্যতম বেদনাদায়ক ঘটনার সাক্ষী আমরা হয়তো অনেকে হয়েছি। মানবাধিকারের রাজনীতি নিয়ে দুটো কথা বলে শেষ করি। চায়না এবং আমেরিকার সম্পর্ক নিয়ে আরেকজন লেখক উনি লিখতেছিলেন যে আমেরিকার মানবাধিকারের রাজনীতি খুব ইন্টারেস্টিং। যখন তারা দেখে যে পার্টিকুলার কাউকে সাপোর্ট করলে তার লাভ, সেই সাপোর্টার জেনোসাইড করতেছে, মানুষ মারতেছে না কি করতেছে, এটাও তেমন একটা আমলে নেয় না। কিন্তু যখন দেখে এই জায়গাতে আমার হিউম্যান রাইটসের কথা বললে আমার লাভ, তখন সে আবার ওই জেনোসাইড যে করতেছে, মারপিট যে করতেছে, তার বিরুদ্ধে দাঁড়ায় যায়, সিআইকে মোবিলাইজ করে। অর্থাৎ এই মানবাধিকারের রাজনীতি এটা পুরো আসলে কিসের রাজনীতি? মানুষ অধিকারের, স্বার্থের রাজনীতি। তো আমরা যদি সামারি করি আমাদের আলোচনার, ইসলামোফোবিয়ার এই যে বাহ্যিক অবস্থাটা, একটা হিউজ প্যারানয়া, এটা আমাদের প্রতিটা মানুষের মধ্যে ঢুকছে, আমার পরিবারে আছে। আমরা সেই বর্ণবাদ যেটা ছিল সেটাকে আমি নিজে আত্মস্থ করে ফেলছি, এবং আমি আমার আশেপাশের মানুষকে, আমার সাথে মতের মিল না হোক অথবা লেবাসের কোনো পার্টিকুলার পয়েন্ট মিল না হোক, আমি সেই টার্ম ইউজ করি যেগুলো আমাকে অ্যাজ আ কমিউনিটি দমন করতে ব্যবহার করা হয়েছে। আমি আগে বলছি বাঙালির জাতীয়তাবাদী চেতনা এবং বৈশ্বিক যে লিবারাল ওয়ার্ল্ড অর্ডার, এই দুইটা মিলে যে জায়গাটা দাঁড়াইছে সেটাই শাহবাগ। এবং আপনি যদি এখন বসে থাকি, আমরা আমাদের জায়গা থেকে দাওয়ার কাজ না চালায় যাই, এরকম শাহবাগ আরও বাংলাদেশে 50টা হবে। আমরা অ্যাকচুয়ালি এখন প্যারোলে আছি না, শ্বাস নিতে পারতেছি, কথা বলতে পারতেছি। হ্যাঁ, আচ্ছা চিন্তা করেন তো, শেষ করে দিচ্ছি। এখনকার যারা ক্ষমতা চালাচ্ছেন তাদের বিষয়ে অভিযোগ আছে না যে তারা মানুষের যে স্পিরিট বা যে স্পৃহাটা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, এটার সাথে তারা সদ্ভাব করতেছেন না। অভিযোগ তো সত্য, উই নো দ্যাট। আচ্ছা, তো এই এখনকার যারা আছেন তাদের মাইন্ডসেট কোনটা?
লিবারেল ওয়ার্ল্ড অর্ডারের মাইন্ডসেট। দিন শেষে ওইটাতে আমি আপনি তো অপর। সো এখনই খুশি হওয়ার কিছু নাই। কি করতে পারি আমরা এখন, এটা হইল কথা। যে ভাই আপনি অনেকক্ষণ এই ইসলামোফোবিয়া নিয়ে আলাপ করলেন, করবো কি? চলে যাব ওই ছাগল নিয়ে পাহাড়ে চলে যাব? আমাকে আপনাকে আল্লাহ তো ওই জন্য বাংলার জমিনে পাঠায়নি, কারণ আছে পাঠানো। আমরা যতটুকু পারি যার জায়গা থেকে খেদমত করব। তো আমার কিছু, আমি যেহেতু পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট না, আমি থিওরিস্ট, যারা মূলত রাজপথের রাজনীতির সাথে জড়িত তারা হয়তো আমার যারা ভালো বলতে পারবেন, কারণ তারা এটা ফেস করছেন। আমি কয়েকটা পয়েন্ট বলতে পারি আপনাকে, আমার আইডিয়া একটু শেয়ার করে যাই আপনাদের সাথে। 1 নম্বর, সামাজিক সচেতনতা। প্রতিটা মানুষকে এই বিষয়ে কনসাস হইতে হবে যে আপনি আমরা রেসিজমের শিকার, কাঠামোবদ্ধ রেসিজমের শিকার, সিস্টেম্যাটিক অপারেশনের শিকার, এবং এক্সিস্টিং সিস্টেম ফিলোসফিক্যালি অ্যান্ড স্ট্রাকচারালি এটাকে নার্চার করে, এটাকে পুষ্টি দিয়ে সে বাঁচায় রাখছে। নাম্বার 2, দিস ইজ দ্য ভেরি টাফ ওয়ান। বাংলাদেশে ইসলাম নিজের পরিচয়ের সাথে ধারণ করে রাজনীতি করেন এমন অনেক দল আছে, তাই না? বাট সবচেয়ে টাফ যেটা, সেটা হইল ইসলাম অ্যান্ড মুসলিম ফার্স্ট, এই নীতিতে সবাই এক হওয়া। এটা বলতে আমি কী বোঝাচ্ছি? এর মানে হচ্ছে অ্যাজ আ কমিউনিটি মুসলিমদের যেটাতে ভালো হয় সেইটা হবে আমার দলের মোটো। কোনো মুসলিম ভাই অন্যায্যভাবে মামলা খেয়ে জেলে গেলে আমার মোটো হবে তাকে লিগ্যাল সাপোর্ট দেওয়া, কমপ্লিটলি আমার ফান্ডিং দিয়ে তাকে ছাড়ায় নেওয়া। এরকম 10টা কেস করেন, 11 নম্বর মামলা দিতে গিয়ে পুলিশ 3বার ভাববে। এটা আমাদের জন্য খুবই কঠিন। রাজনৈতিক ঐক্য যদি আমরা করতে চাই, আমি আগে বলতেছি আমি পলিটিশিয়ান না, আমি থিওরিস্ট, বাট আমার মনে হয়েছে ইসলাম অ্যান্ড মুসলিম ফার্স্ট এইটা যদি আপনি আগে রাখেন, তাহলে এখনকার পরিবর্তিত পরিস্থিতিতে কিছুটা হইলেও হয়তো পিঠ বাঁচতে পারে, আল্লাহু আলাম। স্ট্রং লিগ্যাল অ্যান্ড সোশ্যাল সাপোর্ট, স্ট্রং লিগ্যাল অ্যান্ড সোশ্যাল সাপোর্ট, এটা খুব দরকার, খুব দরকার। বিশেষ করে যারা মুসলিম হন তারা অত্যন্ত প্রেশার ফিল করেন, কারণ তারা কোনো সোশ্যাল সাপোর্ট পান না। পাইলেও সেটা কপাল ভালো কোনো একটা সংস্থার সাথে যুক্ত হয়েছেন তারপরে পান। সো উই নিড স্ট্রং লিগ্যাল অ্যান্ড সোশ্যাল সাপোর্ট, অ্যাজ ওয়েল অ্যাজ যেটা খুব দরকার, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লবিং গ্রুপ। এটা খুব দরকার। আপনারা হয়তো জানেন যে সিলিকন ভ্যালিতে কিন্তু হিন্দুত্বা এর যে আপরাইজিং, এটা নিয়ে ইন্ডিয়ান যারা থিঙ্কার আছেন তারাই কিন্তু জানানোর চেষ্টা করছে যে এটা আপনি ধরেন, যদিও ওটা লাভ হয়তো হয় নাই, কেউ বলতেছেন। বাট উই নিড প্রেশার গ্রুপ, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল প্রেশার গ্রুপ। কারণ যারা আছেন আপনার মসনদে, তারা যদি তার চেয়ারের ব্যাপারে থ্রেটেন ফিল না করে, তাহলে আপনাকে আমলে নেবে না, সে কখনই আমলে নেবে না। চিল্লাক সমস্যা নেই, 3 দিন গান গাবে, 4 নম্বর দিন কাওয়ালি গাবে, 5 নম্বর দিন ডিপ্রেসড হয়ে চলে যাবে, সমস্যা নেই। সো উই নিড ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লবিং গ্রুপ। তবে কোনোটাই এগুলোকে আমাদের বিজয় দিবে কিনা? সালাহউদ্দিন আল্লাহ ইউবি রাহিমাহুল্লাহ, উনি রাত্রেবেলা কী করতেন? সৈনিকদের যে তাবু, ওখানে গিয়ে কী করতেন? ওঠো, সালাত পড়ো, বিজয় আল্লাহ দিবেন। আমার যত মনে পড়ে, আমি তো আসলে অত মনে রাখতে পারি না, ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। উনি যুদ্ধের রাতেও কি বলতেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো উনি যুদ্ধের রাতেও বলতেন না। আমি আপনি তো একটু টেনশনে পড়লেই ভুলে যাই। সর্বোপরি দোয়া, আমল, দাওয়াত এবং জানমালের কোরবানি সব কিছু মিলে যদি আমরা পারি, হয়তোবা এই 56,000 বর্গমাইলের কারাগার থেকে একদিন মুক্ত বাতাসে শ্বাস নিতে পারবো, সেই কামনা মনে রেখে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।